أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم সূরা নিসা আয়াত নম্বর 58। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিতেছেন যেন তোমরা আমানত সমূহ তার হকদারকে ফেরত দিয়ে দাও। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করিবে তখন সুবিচার করিবে। আল্লাহ তাআলা তোমাদিগকে যে উপদেশ দেন তাহা কত উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী সাধন চক্রবর্তী, প্রধান পুরোহিত, জগন্নাথ হল মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়। নমস্কার। পবিত্র গীতা থেকে পাঠ করছি। মোকং করৌতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতং অহং বন্দে পরমানন্দ মাধবম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। অনন্যা চিন্তয়ে মাং যে জনা প্রজোপাস্যতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্রীণং বহম্মহং। অনন্যা চিত্রে নিষ্ঠার সঙ্গে যেসব ভক্ত আমার উপাসনা করে এবং আমাতে নিত্যযুক্ত থাকে, আমি সে সকল সমস্ত ভক্তির অভিষ্ট লক্ষ্য পূরণ করি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। অতএব আমরা সকলে যদি সততা এবং নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করি তাহলে দেশ এবং জনগণের কল্যাণ সাধিত হবে এবং দেশ সর্বদা স্বয়ং সম্পূর্ণ থাকবে। পরিশেষে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। সকলেই সুখী থাক, সকলেই নিরাময় লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রিটা জোসেফিন রোজারিও, সহকারী অধ্যাপক, নটরডেম কলেজ। শুভ সকাল। পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচার থেকে পাঠ করছি। যিশু বলছেন, ঈশ্বরের সামনে যারা নিজেদের অযোগ্য বলে মনে করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। যাদের স্বভাব নম্র তারা ধন্য, কারণ পৃথিবী তাদেরই হবে। যারা মনে প্রাণে ঈশ্বরের ইচ্ছা মতো চলতে চায় তারা ধন্য, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। লোকদের জীবনে শান্তি আনার জন্য যারা পরিশ্রম করে তারা ধন্য, কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলেই ডাকবেন। ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যারা অত্যাচার সহ্য করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। এই হলো প্রভুর বাণী। প্রভুর শান্তি সকলের উপর বর্ষিত হোক। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, উপাধ্যক্ষ, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, ঢাকা। নমো তাচ্ছ ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছ। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সেই ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ। ধম্মপীতে সুকাংসেতি বিপচ্ছন্নে নশে তস আর্যপবেদিত ধম্মে সদরমাতে পণ্ডিতোতি। ধর্মপ্রাণ ব্যক্তিগণ প্রসন্ন চিত্তে সুখে কাল যাপন করেন। জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিগণ সর্বদা আর্য উপদিষ্ট ধর্মে রত থাকেন।
পাপী মিত্রের সঙ্গে বন্ধুত্ব করো না, নরাধম ব্যক্তির সঙ্গে সঙ্গত্যাগ করো, কল্যাণ মিত্র ও পুরুষোত্তমের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করো। সাব্বে সাত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। সুধীবৃন্দ, এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত 12 তলা ভবন বিজয় 71-এর উপরে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে। মুজিব বর্ষের এই ক্ষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি 15ই আগস্ট কাল রাতে শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি। আরও শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ নির্যাতিত মা বোন, জাতীয় 4 নেতা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। আদালতে এসে মানুষ ভোগান্তি ছাড়াই ন্যায় বিচার পাবে, এটি ছিল জাতির পিতার স্বপ্ন। বিজয়ের 1 বছরেরও কম সময়ের মধ্যে যে পবিত্র সংবিধান তিনি আমাদের উপহার দিয়েছেন, তাতে নিশ্চিত করা হয়েছে সকলের আইনের সমান আশ্রয় লাভের অধিকার। বাংলাদেশের বিচার বিভাগ জাতির পিতার আদর্শ ও স্বপ্নের প্রতি অবিচল শ্রদ্ধা রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। 1972 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের স্বাধীন বাংলায় প্রত্যাবর্তন করে পরের দিনেই প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972 প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে হাইকোর্ট প্রতিষ্ঠা করেন। 1972 সালে 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 1972-এ 18 ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন বঙ্গবন্ধু। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারাঙ্গনের আধুনিকায়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন। পিতার স্বপ্নের সোনার বাংলায় বিচার প্রার্থী জনগণ যাতে আদালতে এসে ভোগান্তিহীনভাবে ন্যায় বিচার পায় তা নিশ্চিতে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবকাঠামোগত উন্নয়নের জন্য এরই মধ্যে এনেক্স ভবন, জাজেস স্পোর্টস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম, জাজেস টাওয়ার সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী এসব পদক্ষেপের ধারাবাহিকতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্প্রসারণের লক্ষ্যে আনুষঙ্গিক সুবিধাসহ নতুন 12 তলা ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প গত 4 মার্চ 2018 তারিখে একনেক সভায় অনুমোদিত হয়। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের 12 তলা ভবন বিজয় 71-এর শুভ উদ্বোধন করা হচ্ছে আজ। সদ্য সাবেক বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেনের অভূতপূর্ব বিচারিক মনন ও কর্মকুশলতায় বিচার বিভাগ পেয়েছিল প্রত্যাশামণ্ডিত অগ্রগতির ছোঁয়া। তার ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকীর মেধা, প্রজ্ঞা ও ন্যায়পরায়ণতার অপূর্ব সম্মিলনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট তথা বিচার বিভাগ পেয়েছে আধুনিকতার নান্দনিক স্পর্শ। তার যুগোপযোগী ও সৃষ্টিশীল ভূমিকায় অবিরাম অনুপ্রাণিত হয়ে চলেছেন বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীগণ। বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়নে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের গতিশীল নেতৃত্বে বাংলাদেশের বিচার বিভাগে অসাধারণ উন্নতি সাধিত হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের যথাযথ সুযোগ সুবিধা সম্বলিত অফিস স্পেস ও এজলাস নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্থাপত্য শৈলীর সাথে সামঞ্জস্য রেখে আধুনিক সকল সুযোগ সুবিধা সংযুক্ত করে বিজয় 71 ভবনটি নির্মাণ করা হয়েছে। সরোয়ার্দী উদ্যান সংলগ্ন ভবনটিতে প্রাকৃতিক নৈসর্গের ছোঁয়া রয়েছে। ভবনের নির্মাণ ব্যয় 142 কোটি টাকা। আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গণপূর্ত অধিদপ্তরের সুপারভিশন ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় অতি দ্রুত সময়ে ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সুবিধাদির মধ্যে রয়েছে
32টি সুসজ্জিত এজলাস, মাননীয় বিচারপতি মহোদয়গণের জন্য সুসজ্জিত 56টি চেম্বার এবং বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, পার্সোনাল অফিসারদের জন্য অফিস কক্ষ, বিচার প্রার্থী ও মাননীয় বিচারপতি মহোদয়গণের জন্য 4টি লিফট, একটি 1600 কেভিএ সাবস্টেশন, একটি 1000 কেভিএ জেনারেটর, একটি সুসজ্জিত ডে কেয়ার সেন্টার, একটি নামাজের স্থান, ফায়ার ফাইটিং ব্যবস্থা, পুরুষ মহিলা প্রতিবন্ধীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য 4 তলা ভিত বিশিষ্ট দোতলা সাবস্টেশনের মাধ্যমে পৃথক বৈদ্যুতিক লাইন সংযুক্ত করা হয়েছে। এছাড়া পুরাতন সীমানা প্রাচীর ও ভাঙা রাস্তা মেরামত করা হয়েছে। সংবিধানের অন্তর্নিহিত ভাবধারা, দেশের প্রচলিত আইন, বিচারিক ঐতিহ্য ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির আলোকে বিচারকর্মে নিবিষ্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিগণ ন্যায় বিচারের সরণি ধরে এগিয়ে চলেছেন নির্ভীক উদ্যমে। পাশাপাশি গণমানুষের সেবায় অদম্য উৎসাহ নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন এই আদালতের বিজ্ঞ আইনজীবীগণ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের বিচার বিভাগ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী, এবার স্বাগত বক্তব্য রাখবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজয় 71 ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, সম্মানিত সভাপতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি, অনুষ্ঠানে উপস্থিত পরম শ্রদ্ধাভাজন সাবেক মাননীয় প্রধান বিচারপতি মহোদয়গণ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিবৃন্দ, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার এই মাসে বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 30 লাখ শহীদ এবং নির্যাতিত 2 লাখ মা বোনকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। আমি আরও স্মরণ করছি 1975 সালের 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ এবং জেল হত্যাকাণ্ডে শাহাদত বরণকারী জাতীয় 4 নেতাকে। বিচারাঙ্গনের জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মাননীয় প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের জন্য নির্মিত 12 তলা ভবন বিজয় 71-এর শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। শত ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিনম্র কৃতজ্ঞতা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার উপস্থিতি বিচারাঙ্গনের সকলকে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। সম্মানিত সুধী, সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ছিল বঙ্গবন্ধুর অন্যতম জীবন দর্শন। নাগরিকদের বিচার লাভের অধিকারকে তিনি গুরুত্ব দিয়েছেন। জাতির পিতা 1972 সালের 10 জানুয়ারি তার স্বপ্নের সোনার বাংলায় ফেরার পরের দিনই বাংলাদেশ জন্য হাইকোর্ট প্রতিষ্ঠা করেছিলেন। বিজয়ের 1 বছরের কম সময়ের মধ্যেই যে পবিত্র সংবিধান তিনি আমাদের উপহার দিয়েছেন, তাতে জনগণের আইনের আশ্রয় লাভের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। নিশ্চিত করা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা। সদ্য স্বাধীন দেশে সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকে সদা ব্যস্ত থাকতে হয়েছিল। তা সত্ত্বেও 1972 সালের 18 ডিসেম্বর বঙ্গবন্ধু নিজে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধন করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধুর স্মৃতিধন্য একটি গর্বের প্রতিষ্ঠান। আমি অত্যন্ত গর্বের সাথে স্মরণ করতে চাই, বঙ্গবন্ধু আমাদের আইন পরিবারের একজন সদস্য ছিলেন।
তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আমরা সবসময় মনে করি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আইন পরিবারেরই একজন। মাননীয় প্রধানমন্ত্রী বিচারাঙ্গনের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে চলেছেন। 1996 সালে সরকার গঠন করে তিনি বিচারকদের প্রশিক্ষণের জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করেছেন। আইনের সংস্কার ও গবেষণার জন্য প্রতিষ্ঠা করেছেন আইন কমিশন। ধানমন্ডিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনকে উপহার দিয়েছেন মূল্যবান জমি। 2001 সালে উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশের 64টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই মধ্যে 33টি জেলায় নান্দনিক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে বিচারিক সেবা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 প্রণয়ন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেইন চাইল্ড ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিপুল সংখ্যক মামলা ও জামিনের দরখাস্ত নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সুদক্ষ ও জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তুলতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। অধস্তন আদালত সমূহ মনিটরিং করার জন্য মাননীয় বিচারপতি মহোদয়গণের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে তা মাননীয় প্রধান বিচারপতির দূরদর্শী চিন্তারই ফসল। বিচার ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বিচারকদের পদ ও সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন মাননীয় মন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে করা সম্ভব হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বিজয় 71 ভবন নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয়ে সদ্য সাবেক মাননীয় প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মহোদয় সর্বদা দিক নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি মহোদয় ভবনটি নির্মাণের অগ্রগতি বিষয়ে নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং আমাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। সম্মানিত সুধী, শত ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে সবিনয় ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুষ্ঠানে উপস্থিত সাবেক মাননীয় প্রধান বিচারপতি মহোদয়গণ, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীবৃন্দ, এবারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্মিত বিজয় 71 ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি, বিশেষ অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, সাবেক প্রধান বিচারপতি মহোদয়গণ, সচিব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মমতাজউদ্দিন ফকির, বিজ্ঞ সিনিয়র আইনজীবীগণ, সুপ্রিম কোর্ট বারের বিজ্ঞ সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত সকলকে অতিথিবৃন্দকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। বাঙালি জাতির মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বান ও দৃঢ় নেতৃত্বে 30 লক্ষ শহীদের রক্ত ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের জন্ম হয়েছিল। আজ আমরা গর্বভরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। একই সাথে আমরা শ্রদ্ধাভরে উদযাপন করছি মুজিব শতবর্ষ।
1972 সালের 16 ডিসেম্বর জাতির পিতার হাত ধরে সংবিধানের অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্ট হিসেবে 18 ডিসেম্বর 1972 সালে জাতির পিতার হাত ধরে সংবিধানের অভিভাবক হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ে যাত্রা শুরু হয়। আজকে বাংলাদেশে জন্ম না হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টে জন্ম না হতো না। তাই আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের শহীদদের সহ 1975 সালের 15ই আগস্ট খুনিদের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত সকল শহীদদের। আমি আরো স্মরণ করছি মুক্তিযুদ্ধের 7 শ্রেষ্ঠ সহ 30 লক্ষ শহীদদেরকে, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে এবং দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দেশি ও বিদেশি সকল মুক্তিযোদ্ধাদের। 1972 সালের 18 ডিসেম্বর সুপ্রিম কোর্ট উদ্বোধনকালে বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আপনারা আইনের শাসন পরিচালনা করবেন। আদালতের রায়ের অর্থ সাধারণ মানুষের বোধগম্য হওয়ার জন্য একই ভাষণে তিনি বাংলা ভাষায় রায় দেওয়ার বিষয়টি উল্লেখ করেন। এর মাধ্যমে জনগণের বিচার বিভাগের উপর আস্থা বাড়বে বলেও জাতির জনক মনে করতেন। 1972 সালে গণপরিষদে খসড়া সংবিধান প্রণয়নের সময় তিনি বারবার ন্যায় বিচার এবং আদর্শিক রাষ্ট্র গড়ে তোলার জন্য কম খরচে ন্যায় বিচার পাওয়া, মামলায় দীর্ঘসূত্রতা কমানো ও বিচার বিভাগকে প্রশাসন থেকে আলাদা করার কথা তুলে ধরেন। তবে সুপ্রিম কোর্ট চলার পথে কখনো মসৃণ ছিল না। 1975-এর 15ই আগস্ট কালো রাতে জাতির পিতাকে সপরিবার হত্যার পর ক্ষমতা চলে যায় স্বাধীনতা বিরোধীদের হাতে এবং বারংবার সামরিক শাসনের মাধ্যমে জনগণের অধিকার ও পবিত্র সংবিধান বারবার ক্ষতবিক্ষত করা হয়। এ সময় তৎকালীন ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে নিজেদের ইচ্ছা মতো বিচার বিভাগকে সাজাতে চেয়েছিলেন, অথচ সুপ্রিম কোর্ট তথা বিচার বিভাগের উন্নয়নের জন্য তাদের কোনো ধরনের পদক্ষেপ ছিল না। 1996 সালের জাতীয় নির্বাচনে গণরায়ে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির সুবিধার্থে স্বাধীনতার পর প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করেন এবং তারই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন নির্মিত হয়, যার ফলে আদালতের সংখ্যা বৃদ্ধি পায় এবং মানুষের ন্যায় বিচার প্রাপ্তি ত্বরান্বিত হয়। সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন নির্মাণের কারণে বর্তমানে 50টিরও অধিক বেঞ্চ হাইকোর্ট বিভাগে বিচার কার্য পরিচালনা করছে। কিন্তু 2001 হতে 2008 ইংরেজি পর্যন্ত তৎকালীন সরকার সুপ্রিম কোর্টে কোনো প্রকার উন্নয়ন কাজ করতে আগ্রহী হননি। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সুদৃঢ় নেতৃত্বে বর্তমান দেশপ্রেমিক ও জনগণের সরকার তাদের বর্তমান মেয়াদেও জনগণের বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করার জন্য 12 তলা বিশিষ্ট বিজয় 71 ভবনটি নির্মাণ করেছেন, যা পূর্ববর্তী কোন সরকার সমূহ কখনই চিন্তা করেনি বা করতে চাননি। আজ নতুন ভবনের উদ্বোধন হচ্ছে। এর মাধ্যমে বিচারপ্রার্থী জনগণ উপকৃত হবেন। কার্যক্রম শুরুর সময় থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক হিসাবে নাগরিকদের অধিকার রক্ষায় সদা দৃঢ় সচেষ্ট। পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশ সুপ্রিম কোর্টও দেশের সকল বিচারালয় জন্মলগ্ন থেকে প্রথাগত পদ্ধতিতে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু 2020-21 সালের কোভিড মহামারীর আঘাতে হানার পর পৃথিবীর প্রায় সকল দেশের মতো এদেশের নাগরিকদের জন্য বিচারালয়ের দ্বার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিকতায় প্রথমে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ ও পরবর্তীতে আইন প্রণয়নের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্য পরিচালনার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই কঠিন সময়ে ভার্চুয়াল পদ্ধতি আদালত পদ্ধতি পরিচালনা আইনগত কাঠামো লাভ করে। আমি একজন আইনজীবী। আইনজীবীরা বিচার বিভাগের অপরিহার্য অংশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র বিচারালয়ের উন্নয়ন করেননি, 100 কোটি টাকা ব্যয়ে আইনজীবীদের জন্য দৃষ্টিনন্দন বার কাউন্সিল ভবন নির্মাণ করে দিয়েছেন। এবং করোনা কালে আইনজীবীদের সমস্যা বিবেচনা করে 20 কোটি টাকা অনুদান দিয়েছেন, যাতে আইনজীবীরা নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। আমি আইনজীবীদের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিবাদন। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাই মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে, তিনি আমাদের সহায়তা করার জন্য। আমরা আশা করব এই নবনির্মিত ভবনে বিচার কার্য শুরুর মাধ্যমে বিচার ব্যবস্থার সুফল বিচারপ্রার্থী জনগণের কাছে সুনিশ্চিতভাবে পৌঁছাবে এবং দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত 12তলা ভবন বিজয় 71-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জাতি জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সভাপতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি, উপস্থিত আমার পরম শ্রদ্ধা ভাজন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বৃন্দ, উভয় বিভাগের মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি বৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ, বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলর বৃন্দ, সম্মানিত সচিব বৃন্দ, বিজ্ঞ আইনজীবী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ, ভদ্র মহিলা এবং ভদ্র মহিলাগণ, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই স্মরণীয় মুহূর্তে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি শুধুমাত্র আমাদের মুক্তি সংগ্রামের মহানায়কই নন, তিনি এ জাতি রাষ্ট্রকে একটি আইনি কাঠামোর উপর দাঁড় করিয়েছিলেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। আমি স্মরণ করছি 15ই আগস্টের শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যবৃন্দকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী 30 লক্ষ শহীদ এবং 20 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি, যাদের চরম ত্যাগের বিনিময়ে আজ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শ্রদ্ধার সাথে স্মরণ করছি কার অন্তরালে নিহত জাতীয় 4 নেতাকে। আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রার্থনা করছি যেন মহান রব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতবাসী করেন। আমরা বাংলার মানুষ সকল শহীদের রক্তের কাছে দায়বদ্ধ। সম্মানিত সুধীমণ্ডলী, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জাতির সুদীর্ঘকাল ব্যাপী লালিত স্বপ্নের চূড়ান্ত রূপায়ণের লক্ষ্যে 1972 সালের 16ই ডিসেম্বর জাতির জনক আমাদের উপহার দিয়েছিলেন জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচারের বুননে সুবিন্যস্ত অভূতপূর্ব এক দলিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। সেখানে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার সাথে সাথে বিচার কার্য পরিচালনায় বিচারকগণের পূর্ণাঙ্গ স্বাধীনতার সর্বোত্তম রক্ষা কবচ রাখা হয়েছে। 1972 সালের 18ই ডিসেম্বর বঙ্গবন্ধুর দীপ্যমান উপস্থিতিতে তারই হাত ধরে সংবিধানের অধীনে গৌরবময় যাত্রা শুরু হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের। সেদিন এই উচ্চ আদালত উদ্বোধনকালে জাতির জনক বলেছিলেন, কোর্ট আইনের শাসন এদেশে হবে এবং আমাদের শাসনতন্ত্র যে হয়েছে আমরা চেষ্টা করব, সকলে মিলে আমরা চেষ্টা করব যাতে এটার একটা আদর্শ দেওয়া যায়। আদর্শকে রক্ষা করা এবং সুপ্রিম কোর্টের অনেক দায়িত্ব রয়েছে এবং আপনাদের যে সাহায্য সহযোগিতা প্রয়োজন সেটা আপনারা পাবেন। আপনাদের কোনো কাজে আমরা ইন্টারফেয়ার করতে চাই না, আমরা চাই দেশে আইনের শাসন কায়েম হোক, আনকোট। এই বক্তব্যে বিচার বিভাগ নিয়ে বঙ্গবন্ধুর চিন্তাধারার মৌলিক অংশ প্রতিভাত হয়, যেখানে তিনি স্বাধীন ও গতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠায় তার সংকল্পের কথা ব্যক্ত করেছিলেন। যুগের চাহিদা অনুযায়ী একটি শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইন ব্যবস্থার আমূল সংস্কারের শপথ দেখেছিলেন বঙ্গবন্ধু। ইতিহাসে সত্যনিষ্ঠ বাস্তবতার নিরিখে বলতে হয়, স্বাধীন বাংলাদেশের আইন ও বিচার কাঠামোর সার্থক সূত্রপাত করেছিলেন তিনি। জাতির পিতা এই ভূখণ্ডের যোগ্যতম অভিভাবক হিসাবে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সকল আইনি, প্রশাসনিক, রাজনৈতিক, নীতিগত, ভৌত,
অভূত ও অবকাঠামোগত প্রতিষ্ঠানগুলো মাত্র 3.5 বছরের মধ্যে তৈরি করেছিলেন। বাংলাদেশের জাতীয়, আন্তর্জাতিক, প্রাতিষ্ঠানিক, সামষ্টিক রাষ্ট্রীয়করণ সহ পরিবেশ, কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, সাহিত্য, সমুদ্র পতাকা, যুদ্ধাপরাধী ও দালালদের বিচার ইত্যাদি এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই যেখানে তিনি উপযুক্ত আইনি কাঠামো প্রণয়ন করেননি। বঙ্গবন্ধুর সময় প্রণীত শুধুমাত্র 1972 সালে পবিত্র সংবিধান সহ 156টি পূর্ণাঙ্গ আইনের উৎকৃষ্ট প্রমাণ। অর্থাৎ ওই সময়ে তার শাসনকালে প্রায় প্রতি 2 কর্মদিবসে একটি করে পূর্ণাঙ্গ আইন তৈরি হয়েছে। নিঃসন্দেহে এটা বঙ্গবন্ধুর কল্পনাতীত পরিশ্রমের ফসল। তার বিচার বিভাগ তথা আইনি ভাবনাগুলোর আজকের 21 শতকে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় ভীষণ রকম প্রাসঙ্গিক ও অনিবার্য হয়ে আমাদের সামনে এসেছে। আর তারই দেখানো পথ ধরে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেল হিসেবে বাংলাদেশ আজ গোটা বিশ্ব দরবারে আপন মহিমায় অধিষ্ঠিত। প্রিয় সুধী, আমরা জানি পৃথিবীর প্রায় প্রত্যেকটি উচ্চ আদালতই নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ উত্তরাধিকার বহন করে চলেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টও তার ব্যতিক্রম নয়। এর ইমারতগুলো কেবল বিচারালয়ের চিরায়ত পবিত্রতা ও ভাবগম্ভীর্যের প্রতীকী নয়, সেগুলোর প্রতিটি ইট কাঠ পাথরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে অসংখ্য আইনি এবং সাংবিধানিক ইতিহাস। বর্তমান 3টি ভবন হতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার মধ্যে পুরাতন হাইকোর্ট ভবন এবং প্রধান ভবনের ঐতিহাসিক তাৎপর্য ও নান্দনিক মূল্য অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় নতুন স্থাপিত 12 তলা বিজয় 71 ভবনটিও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রত্যাশিত সিদ্ধ স্থাপত্য রীতি অনুসরণ করে নির্মাণ করা হয়েছে, যাতে সংকলন হয়েছে 32টি এজলাস এবং 56টি খাস কামরার। সুশোভন এই ভবনের বিজয় 71 নামকরণ মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, 6 দফা, 11 দফা আন্দোলন এবং 69-এর গণঅভ্যুত্থান পেরিয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধের জয়োৎসব অবধি ঘটনাবহুল তরঙ্গায়িত পথ চলার আত্মাহুতি দানকারী শহীদের চরম আত্মত্যাগের স্মরণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের শ্রদ্ধাঞ্জলি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই স্মরণীয় মুহূর্তে আপনার আন্তরিক সহযোগিতার কথা স্মরণ না করলে আমরা অকৃতজ্ঞ হব। আপনার সরকার প্রথম বাংলাদেশ সুপ্রিম কোর্টের 4 তলা এনেক্স ভবনটি নির্মাণ করে, যা আপনি নিজে 2001 সালে উদ্বোধন করেছিলেন। আপনার আন্তরিক প্রয়াসে ঢাকার কাকরাইলে একটি 20 তলা জাজেস টাওয়ার নির্মিত হয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিগণের আবাসিক সমস্যার সমাধান হয়েছে। আপনার উদার সহায়তায় দ্রুততার সাথে তৈরি হয়েছে সুরম্য বার কাউন্সিল ভবন। বিচার বিভাগের প্রতি আপনার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং মমত্ববোধ আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে চলেছে। আপনি 2019 সালের 7 ডিসেম্বর বিচারক বৃন্দের জাতীয় সম্মেলনে দেশে একটি পূর্ণাঙ্গ আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন, যা বিচারক, আইনজীবী এবং ছাত্র মহলে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। উক্ত আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বাংলাদেশ আইন শিক্ষার কার্যক্রমে ব্যাপক প্রসার ঘটবে। আপনার সরকারের উদ্যোগে ইতিমধ্যে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রত্যেক জেলায় সুরম্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন। তাছাড়া দেশে এবং বিদেশে বিচারক বৃন্দের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়ে আপনি বিচার অঙ্গনে এক অনন্য নজির স্থাপন করেছেন। আপনি আমার শপথ গ্রহণের দিনে আলোচনা প্রসঙ্গে আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থী এবং সাক্ষীগণ, বিশেষ করে মহিলা বিচার প্রার্থীদের বিশ্রাম এবং অন্যান্য সমস্যার কথা বিবেচনায় নিয়ে সাথে সাথে তাদের জন্য টয়লেট সহ ক্লায়েন্ট শেড নির্মাণের কথা বলতে গিয়ে উল্লেখ করেছিলেন যে এটাও অনেক আগেই হওয়া উচিত ছিল। আপনার এই আশ্বস্তকরণ
সকল বিচার প্রার্থীদের মনে আপনার মানব প্রীতির অনন্য উদাহরণের কথাই স্মরণ করিয়ে দেয়। মামলা মোকদ্দমায় জর্জরিত মানুষ আদালত প্রাঙ্গণে কিছুক্ষণের জন্য হলেও নিরাপদ স্থল ও স্বস্তি খুঁজে পাবে ক্লায়েন্ট শেডে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের মাজার মসজিদটি ভেঙে সুশোভিত চারতলা মসজিদ নির্মাণ প্রক্রিয়া ধর্মপ্রাণ মুসলমানদের আপ্লুত করেছে। এ দেশের মানুষ করোনাকালীন সময়ে আপনার গৃহীত পদক্ষেপ সমূহ, বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহার আইন তড়িৎ গতিতে প্রণয়ন এবং ভার্চুয়াল আদালতের প্রতিষ্ঠা এবং প্রয়োগের মাধ্যমে বিচার কার্য পরিচালনার সুযোগ করে দেওয়ায় বিচারকগণ, আইনজীবীগণ এবং বিচার প্রার্থী জনগণ আপনাকে চিরকাল স্মরণ করবে। আপনি শুনলে খুশি হবেন যে মাননীয় বিচারপতিগণ গত 2 সপ্তাহে তাদের গ্রীষ্মকালীন ছুটি ভোগ না করে সবচেয়ে জটিল ডেথ রেফারেন্স মোকদ্দমা শুনানি করে চলেছেন এবং গতকাল পর্যন্ত 32টি কেসে রায় হয়ে গিয়েছে। প্রত্যেক জেলায় মোকদ্দমা, বিশেষ করে পুরাতন মোকদ্দমা নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেল গঠন করে মোকদ্দমা মনিটর করা হচ্ছে, ফলে মোকদ্দমা নিষ্পত্তির গতি বৃদ্ধি পেয়েছে। এখন প্রয়োজন আইনজীবীদের পরিপূর্ণ সহযোগিতা এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকের সংখ্যা বৃদ্ধি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সক্রিয় প্রচেষ্টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও A2I প্রকল্পের আওতায় মিশন ডিজিটাল জুডিশিয়ারি 2001 প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে 20 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত সময়ের মামলার নথিসমূহ স্ক্যান করে ডিজিটাল আর্কাইভিং এর মাধ্যমে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কোম্পানি এবং অ্যাডমিরাল্টি সংক্রান্ত মামলাসমূহ ফাইলিং এর মাধ্যমে দায়ের করা হচ্ছে। আদালতে প্রাণের ভাষা বাংলা প্রতিষ্ঠা ইতিমধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বাংলায় রায় দেওয়ার পরিমাণ বেড়েছে। এছাড়া আপনার সরকারের সহযোগিতায় ভারত থেকে আনা আমাদের ভাষা নামক অনুবাদ সফটওয়্যার এর মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইংরেজি রায়সমূহ সাধারণ মানুষের বোঝার জন্য বাংলায় অনুবাদ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রচার করা হচ্ছে। একই সাথে 2243 কোটি টাকা ব্যয়ে জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন আপনার সরকারের বিবেচনাধীন রয়েছে। আজকের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার যুগ সন্ধিক্ষণে এই জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়িত হলে তথ্য প্রযুক্তির হাত ধরে বিচার বিভাগীয় নানান ধরনের সেবার স্বচ্ছতা, দক্ষতা, উপযোগিতা নিশ্চয় নতুন আশায় আমাদের বাঁচতে শেখাবে। মাননীয় প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের রেকর্ড সমূহ সংরক্ষণের জন্য একটি বহুতল রেকর্ড ভবন নির্মাণ করা একান্ত আবশ্যক। কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসাবে আমাদের সাংবিধানিক দায়িত্ব হলো রেকর্ড সংরক্ষণ করা। আমরা ভারত বিভাগের পূর্বেকার রেকর্ড সহ লক্ষ লক্ষ রেকর্ড সংরক্ষণ করছি। রেকর্ড রুমগুলোতে কোনোভাবে রেকর্ড সংকুলনের ব্যবস্থা করা যাচ্ছে না। এছাড়া একটি বহুতল প্রশাসনিক ভবন নির্মাণ করা প্রয়োজন। আমাদের অফিসার ও স্টাফদের বসবার জায়গা দিতে পারি না। এই 2টি ভবন নির্মাণের পূর্বের ন্যায় আপনার সানুগ্রহ সহায়তা ও সহযোগিতা কামনা করছি। আপনি জানেন, বার এবং বেঞ্চ জুডিশিয়ারি নামক একটি পাখির 2টি ডানা। একটি শক্তিশালী বার শক্তিশালী জুডিশিয়ারির জন্য অপরিহার্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের বর্তমান সংখ্যা 9302 জন। তাদের বসবার জায়গা সংকুলন বর্তমান বার বিল্ডিংগুলোতে একদমই অসম্ভব। তাদের বসবার এবং সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। এজন্য বারের নতুন ভবন তৈরি করা একান্ত প্রয়োজন।
গণতন্ত্র আইনের শাসন ও বিচার বিভাগের সার্বিক মঙ্গলের জন্য আপনার গৃহীত পদক্ষেপ ও সুদৃঢ় অঙ্গীকার নিঃসন্দেহে আগামী প্রজন্মের পথ চলার পাথেয় থাকবে। সুপ্রিয় উপস্থিতি, অত্যাচারী শাসক শ্রেণীর নিপীড়নের জর্জরিত জনতার সাম্য, গণতন্ত্র তথা ন্যায় বিচারের স্পৃহায় জেগে ওঠা উত্তাল আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম হয়েছিল আমাদের প্রিয় ভূমি বাংলাদেশের। মহান সংবিধানের চেতনা সমুন্নত রাখার সুদৃঢ় প্রত্যয় এবং ন্যায় বিচার নিশ্চিত করার মানুষে নিরন্তর কাজ করে যাচ্ছে আমাদের বিচার বিভাগ। আজ বলতে গর্ব হয়, যে সকল মাননীয় বিচারপতি, বিজ্ঞ আইনজীবী ও গুণীজনের নিষ্ঠা, প্রয়াস, পদস্পর্শে ঋদ্ধ হয়েছে এই আদালত প্রাঙ্গণ, তাদের অনেকে আইন অঙ্গনে শুধু নয়, পুরো বাংলাদেশের ইতিহাস জুড়ে তাৎপর্যময় অবদানের মাধ্যমে সমুজ্জ্বল হয়ে আছেন। তাদের গড়ে যাওয়া দৃষ্টান্তের উপর ভর করে আজ প্রাণ পেয়েছে সুবিচারের এই সৌধ। সম্মানিত বিচারকগণ নিজেদের সততা, সাহসিকতা ও সমবেদনায় দীক্ষিত, সেই সাথে সমর্থ হয়েছেন অগণন আলোচিত জনগুরুত্বপূর্ণ রায় প্রদানে। বিচারকগণ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন তাদের সততা, মেধা ও শ্রম দিয়ে মামলার জট সারিয়ে দুর্দশাগ্রস্ত বিচার প্রার্থীদের আদালত প্রাঙ্গণ হতে যত দ্রুত সম্ভব বাড়ি ফেরাতে। আমি প্রত্যেক বিচারক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছি সবার সাথে মানবিক আচরণ করার জন্য। আদালত প্রাঙ্গণে মানুষের দুর্দশার সুযোগ নেওয়া কখনোই বরদাস্ত করা হবে না। মাননীয় আইনমন্ত্রীর প্রত্যেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ভবনটি বিনির্মাণ ত্বরান্বিত করেছে, তাই মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয় ৭১ ভবনের সফল নির্মাণের মাধ্যমে বিশাল কর্মযজ্ঞের সঙ্গে জড়িত সুদক্ষ স্থপতি, প্রকৌশলী, নির্মাতাগঞ্জে পেশাগত নৈপুণ্য প্রদর্শন করেছেন, তার জন্য বিচার বিভাগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আমি বিশ্বাস করি বাংলাদেশের উচ্চতম আদালতের এই অপূর্ব স্থাপত্য রীতি ঐতিহ্য বহমান থাকবে যুগ যুগান্তকাল। আমাদের মেধা, শ্রম, সৃষ্টিশীলতা আর উদ্ভাবনী শক্তির স্পর্শে প্রিয় স্বদেশ ভূমি হয়ে উঠুক আরো উজ্জ্বল, সমৃদ্ধ ও ঐশ্বর্যমণ্ডিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই পুরনে আজকের সূচিত কার্যক্রম বাংলাদেশের বিচার বিভাগকে পৌঁছে দেবে এক নতুন মাইল ফলকে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমন্ত্রিত সকল উপস্থিতি এই আয়োজনের সৌন্দর্য এবং গৌরব বৃদ্ধি করেছে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে সকল কর্মকর্তা কর্মচারী এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রত্যেকের রইল আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। গণপূর্ত বিভাগের সম্মানিত সচিব, প্রধান প্রকৌশলী সহ যে সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং যে শ্রমিকের স্পর্শে এই ভবনটি নির্মিত হয়েছে, তাদের সকলকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সালাম জানাচ্ছে। পরিশেষে সবাইকে আবার ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। শ্রোতাবৃন্দ, এবারে সভাপতির বক্তব্য। আজকের অনুষ্ঠানের সভাপতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপিকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত 12তলা ভবন বিজয় ৭১ উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত 12তলা ভবন
বিজয় ৭১ উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী, বাংলাদেশ এর সাবেক শ্রদ্ধেয় প্রধান বিচারপতিগণ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, আমন্ত্রিত অতিথিবর্গ, আইন ও বিচার বিভাগের সচিব সহ বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের কর্মকর্তাবৃন্দ, আমার প্রিয় আইনজীবী ভাই ও বোনেরা, মিডিয়া প্রতিনিধি এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজলিতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ ১৯৭৫ সালের ১৫ই অগস্টের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু পরিবারের সকল শাহাদাতবাসীকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লক্ষ বীর শহীদকে এবং ৩রা নভেম্বর ১৯৭৫-এর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যাকৃত জাতীয় ৪ নেতাকে। আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন নির্যাতিত ২ লক্ষ মা বোনকে। আমি সকলের আত্মার শান্তি কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীমণ্ডলী, বঙ্গবন্ধুর তথা বাঙালি জাতির মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য হতে মুক্তি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সোপান হিসাবে দেখতে চাইলে সর্বক্ষেত্রে ন্যায় বিচারের প্রতিষ্ঠার বিকল্প নাই। সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানের হলেও বিচার বিভাগের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সে কারণেই নব্য স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার পর কাল বিলম্ব না করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায় বিচার প্রতিষ্ঠার বাতিঘর স্বরূপ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন এবং এ কোর্টে তিনি সাংবিধানিকভাবে বিশেষ মর্যাদার আসনে স্থান দেন। বঙ্গবন্ধু বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে অনন্য বাতিঘর প্রতিষ্ঠা করে গেছেন তা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের সুদৃঢ় আন্তরিকতায় এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি, প্রশাসন ও আইনজীবীগণের সম্মিলিত প্রচেষ্টায় বিকশিত হয়ে আজ শক্তিশালী ও সুমহান প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে ন্যায় বিচারের বাণী, অবদান রাখছে সামাজিক শান্তি, সমতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায়। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীমণ্ডলী, কোন প্রতিষ্ঠানের উন্নতি ও সাফল্য নির্ভর করে মূলত সেই প্রতিষ্ঠানের সততা, কর্মদক্ষতা, সক্ষমতা এবং সেবার মানের উপর। সে এই বাস্তবতার নিরিখেই আপনার সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ গোটা বিচার বিভাগের কর্মদক্ষতা, সক্ষমতা এবং বিচার সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ও করে যাচ্ছে। যার কিছু উদাহরণ তুলে না ধরলে আমার বক্তব্য অসম্পূর্ণ রয়ে যাবে। আমরা যদি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার একবারে গোড়ার দিকে ফিরে যাই তাহলে দেখতে পাই ১৯৭২ সালে হাইকোর্ট বিভাগে মাত্র ১০ জন, আপিল বিভাগে ৩ জন বিচারক নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যাত্রা শুরু করেছিল। গর্বের সাথে বলতে হয় ১৯৭২ সালের ১৩ জন বিচারকের বিপরীতে বর্তমানে সুপ্রিম কোর্টের ৯৪ জন বিচারক নির্ভয়ে ও স্বাধীনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অবকাঠামোর ক্ষেত্রে আমরা দেখতে পাই ২০০১ সালে অ্যানেক্স ভবন উদ্বোধন করার পূর্বে সুপ্রিম কোর্টে মাত্র ২৭টি এজলাস কক্ষের ব্যবস্থা ছিল এবং তা ছিল সুপ্রিম কোর্টের মূল ভবনে। কিন্তু ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমবারের সরকার গঠন করলে তার পিতার হাতে গড়া এ প্রতিষ্ঠানে তিনি ৩৫টি এজলাসের সংস্থান সম্বলিত অ্যানেক্স ভবন নির্মাণ করে দেন এবং ২০০১ সালের জানুয়ারি মাসে তা স্বয়ং উদ্বোধন করেন। আজ বিজয় ৭১ নামে যে ভবন উদ্বোধন করা হচ্ছে সেখানেও অতিরিক্ত ৩২টি এজলাসের ব্যবস্থা সহ মাননীয় বিচারপতিগণের জন্য ৫৬টি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত চেম্বারের সংস্থান রয়েছে। এর বাইরে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিগণের আবাসন সমস্যা নিরসনের লক্ষ্য তার সরকার ২০১৭ সালের ১০৯ কোটি টাকা ব্যয়ে
ঢাকার কাকরাইলে 20 তলা বিশিষ্ট বিচারপতি ভবন নির্মাণ করে দেয়। সেখানে রয়েছে 3500 বর্গ ফুটের 76টি ফ্ল্যাট। এ ভবন নির্মাণের ফলে বিচারপতিগণের দীর্ঘদিনের আবাসন সমস্যার নিরসন হয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে ভার্চুয়াল কোর্ট প্রবর্তনও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তার ফসল। আজ সেটা আইনে পরিণত হয়েছে। করোনার অতিমারির সেই মহা আতঙ্কে সময় মাননীয় প্রধানমন্ত্রীর উৎসাহ এবং দিক নির্দেশনা, সুপ্রিম কোর্টের নিরলস পরিশ্রম, আইনজীবীগণের সহযোগিতা এবং ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে আমরা খুবই তাড়াতাড়ি ভার্চুয়াল কোর্ট চালু করতে পেরেছিলাম, যা বিশ্বের অনেক বড় বড় ও উন্নত দেশ পারেনি। সেই লকডাউনের সময় ভার্চুয়াল কোর্টে জামিন শুনানির ব্যবস্থা করার ফলেই কিন্তু জেলখানায় বন্দী আসামিদের অতিরিক্ত চাপ এবং করোনার ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। আশার কথা, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে সুপ্রিম কোর্টে এখন অ্যাকচুয়াল ও ভার্চুয়াল উভয় পদ্ধতিতে সমান তালে আদালত পরিচালনার সক্ষমতা অর্জন করেছে। সুপ্রিম কোর্টের অনেক কাজই এখন ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করা সম্ভব হচ্ছে। তদুপরি গোটা বিচার বিভাগকে ডিজিটালাইজ করার জন্য আমরা 2200 কোটি টাকার ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। আমরা আশা করছি এ প্রকল্প বাস্তবায়িত হলে পুরো বিচার বিভাগের কর্মদক্ষতা কয়েক গুণ বেড়ে যাবে। সুধীবৃন্দ, মানসম্পন্ন ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে বিচারকগণের নিরাপত্তা, স্বাধীনতা ও আর্থিক সচ্ছলতা একটি নিয়ামক ভূমিকা পালন করে থাকে। সেজন্য মাননীয় বিচারপতিগণের আর্থিক সুবিধাবিধি বৃদ্ধি সহ তাহাদের নিরাপত্তা ও বিচারিক কাজের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। ফলে মাননীয় বিচারপতিগণে নির্ভয়ে ও স্বাধীনভাবে ন্যায় বিচার প্রদান করে যাচ্ছেন। বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, 1971 এর মানবতা বিরোধী অপরাধ ও ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল মামলার বিচার করে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে সক্ষম হয়েছেন। পঞ্চম ও সপ্তম সংবিধান সংশোধন আইন বাতিলের সাহস দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত সুধীমণ্ডলী। বিজ্ঞ আইনজীবীগণ বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে বিচ্ছিন্ন রেখে বা পিছনে ফেলে বিচার বিভাগের পুরোপুরি উন্নয়ন ঘটানো সম্ভব নয়। সে কারণে আইনজীবীগণের পেশাগত মান উন্নয়নে আপনার সরকার আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। 117 কোটি 66 লক্ষ টাকা ব্যয়ে 15 তলা বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিল ভবন নির্মাণ করে দিয়েছে। অধিকন্তু বাংলাদেশের ইতিহাসে আপনার সরকারই প্রথম আইনজীবীগণের জন্য 20 কোটি টাকা প্রণোদনা দিয়েছে। এসব যুগান্তকারী ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মদক্ষতা, সক্ষমতা ও সেবার মান অতীতের যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সেই জন্য আমরা এখন আশাবাদী যে সুপ্রিম কোর্টে বিচার প্রার্থী জনগণ দ্রুত ন্যায় বিচার পাবেন এবং এর মাধ্যমে সেখানে মামলা জট কমে আসবে। আমরা এটাও আশ্বস্ত করতে পারি যে বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী এবং গণমানুষের বিশ্বাস, আস্থা ও নির্ভরশীলতার আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিচার বিভাগের স্বাধীনতা ও উন্নয়নের যে ধারা চলমান রয়েছে তা আগামীতেও অব্যাহত থাকবে। আমরা এই সরকার বলতে পারে যে আইনজীবীদের বসার জায়গা করার জন্য যে দাবি আছে সেখানে একটা নতুন ভবন তৈরি করার পরিকল্পনা এই সরকারের চিন্তায় রয়েছে। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরিশেষে বিজয় 71 ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে সদয় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করায় তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যুক্ত হওয়ার জন্য আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অনুষ্ঠানের উভয় প্রান্তে যুক্ত হওয়া আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের কর্মকর্তাবৃন্দ, আমার আইনজীবী ভাই ও বোনেরা, মিডিয়া প্রতিনিধি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
প্রধান অতিথির ভাষণ ও নবনির্মিত 12তলা ভবন বিজয় 71-এর শুভ উদ্বোধন। এবার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত 12তলা ভবন বিজয় 71-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, এই অনুষ্ঠানের সভাপতি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সম্মানিত বিচারপতিগণ এবং সাবেক বিচারপতিগণ, সম্মানিত অ্যাটর্নি জেনারেল, বিজ্ঞ আইনজীবীগণ, সমবেত সুধী মণ্ডলী এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য নির্মিত 12তলা বিজয় 71 ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মার্চ মাসে এই অনুষ্ঠান করছি। মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই আমরা পেয়েছি স্বাধীনতা। এই মাসেই জন্ম নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মাসেই তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, যা মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছিল প্রতিটি মুক্তিকামী এবং মুক্তিযোদ্ধাদের। এই মাসেই জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যখন 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা চালাতে শুরু করে। তারপরই জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন এবং 26শে মার্চ সেই ঘোষণা সমগ্র বাংলাদেশে প্রচার হয় যে আমাদের স্বাধীনতা দিবস, জাতির পিতার জন্মদিবস সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। কাজে আমি অত্যন্ত আনন্দিত যে এই মাসেই আমরা সুপ্রিম কোর্টের জন্য নতুন ভবন উদ্বোধন করার সুযোগ পেয়েছি। তাই সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানাই। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করেছি। 2022 সাল আমাদের স্বাধীনতা দিবসে প্রায় 51 বছর, আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102 জন্মদিবস। কাজে আমরা বাঙালি জাতি, যে জাতি সবসময় শোষিত, বঞ্চিত ছিল, নির্যাতিত, নিপীড়িত ছিল, সেই জাতিকে একটি উন্নত জাতি হিসেবে উন্নীত করা, একটি স্বাধীন জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাঙালি হিসেবে আমরা আমাদের একটা স্বাতন্ত্র বোধ, অর্থাৎ স্বাতন্ত্র চিন্তা ভাবনা করতে পারি, নিজের উন্নয়ন করতে পারি, সেভাবেই চিন্তা করে একটা স্বতন্ত্র জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা দিয়ে গেছেন আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকের দিনে তার প্রতি পরম শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই 23 লক্ষ শহীদের প্রতি, এবং বঙ্গবন্ধুর নির্দেশে যারা সেই মহান যুদ্ধ পরিচালনা করেছিলেন, জাতীয় 4 নেতা নির্মমভাবে যাদেরকে 75-এর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই জাতীয় 4 নেতার প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই আমাদের নির্যাতিত মা বোনেরা, পাকিস্তানি হানাদার বাহিনী যাদেরকে তাদের ক্যাম্পে নিয়ে নানাভাবে নির্যাতন করেছিল, সেই নির্যাতিত মা বোনদের কথা আমি স্মরণ করি।
15ই আগস্ট বাঙালি জাতির জন্য একটি কালো অধ্যায়। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, যে দেশকে তিনি স্বাধীন করেছিলেন, সেই 48 সালে ভাষা আন্দোলন অর্থাৎ মায়ের ভাষা কথা বলার অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে যে আন্দোলন করতে গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। সেখান থেকে তাকে বহিষ্কারও করা হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু তিনি থেমে থাকেননি। একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির রেখেই তিনি তার সংগ্রাম চালিয়ে যান এবং সেই সংগ্রামের পথ বেয়েই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। দুর্ভাগ্য আমাদের যে 15ই আগস্ট একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো। একই সাথে হত্যা করা হলো আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা এবং কামাল জামালের নবপরিণীত বধূ যোদ্ধা, তিনি পঙ্গু ছিলেন, তাকেও নির্মমভাবে ঘাতকের দল একই দিনে হত্যা করে। একই দিনে একই সাথে আমার সেজ ফুপুর বাড়ি আক্রমণ করে। আব্দুর রাব সানিয়াবাদ, আমার ফুপা, তাকে নির্মমভাবে হত্যা করে। তার 13 বছর মেয়ে বেবি, তার 10 বছরের ছেলে আরিফ, ভ্রাতুষ্পুত্র শহীদ সানিয়াবাদ, তার 4 বছর নাতি সুকান্ত সহ ওই বাড়িতে আরো আমন্ত্রিত অতিথি এবং অন্যান্য কাজের লোকজন সহ তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। জাতির পিতা মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিল এবং পুলিশের এএসপি হাসিবুর রহমানকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার মেজো ফুপুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার ছোট বোন রেহানা আর আমরা বিদেশে ছিলাম, সেই জন্য বেঁচে গিয়েছিলাম, আমাদেরকে দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি আমার ছোট বোন রেহানা, তার পাসপোর্টটাও কিন্তু দেওয়া হয়নি, রিনিউ করা হয়নি। আমরা দেশের বাইরে রিফিউজি হিসেবেই কিন্তু 6টি বছর আমাদের থাকতে হয়। এরপর দেশে ফিরে আসার সুযোগ পাই। বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে যখন আমাকে সভাপতি নির্বাচিত করে, আমি দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পরপর আমাদের যে সংগ্রাম, সেটা ছিল বাংলাদেশে 75-এর পর বারবার যে মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রতি, যে উচ্চ আদালতই রায় দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছেন। যে এভাবে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল যে অবৈধ, সেই নির্দেশ তারা দিয়েছেন, সেই রায় তারা দিয়েছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাই। কারণ পাকিস্তান আমলে আমরা দেখেছি এই ধরনের অনিয়ম, যেমন আইয়ুব খান একাধারে যাকে খন্দকার মোস্তাক 15ই আগস্টের পর সেনাপ্রধান নিয়োগ করে, কারণ তার সব থেকে ঘনিষ্ঠ ছিল তারা, কারণ তারা ষড়যন্ত্র করেই জাতির পিতাকে হত্যা করেছিল। এবং জিয়া সেনাপ্রধান একেধারে আবার রাষ্ট্রপতি। এই অনিয়ম করতে গিয়ে সে সেনা আইন রুলস
কাজে বাংলাদেশে ন্যায় বিচারের পথ বন্ধ করে দিয়ে এই সমস্ত খুনি যারা জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করেছে, শিশু নারীদের হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার না করে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, যার মাধ্যমে খুনিদেরকে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল, তাদের নির্বাচন করার অধিকার দেওয়া হয়েছিল। যুদ্ধাপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সেই যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে যারা কারাগারে বন্দী বা সাজাপ্রাপ্ত, এমনকি 7 খুনের আসামি সাজাপ্রাপ্ত, তাদেরকেও মুক্তি দিয়ে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান, এবং তার পরবর্তীতে তার স্ত্রীও পদাঙ্ক খালেদা জিয়াও সেই একই কাজ করেছিল। সেই যুদ্ধাপরাধীদের যে আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল। আমি মনে করি এই একটি রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে। সেই সাথে আমি এবং 15 আগস্টে আমরা যারা আপনজন হারিয়েছিলাম, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে অন্তত এই ন্যায় বিচারটা আমরা পেয়েছি, বিচারহীনতার কালচার থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। জাতির পিতা সারাটা জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের মানুষের জন্য। কাজে আমাদেরও সেটাই লক্ষ্য যে গণতন্ত্রকে সুরক্ষিত করে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশের মানুষ যেন ন্যায় বিচার পায় এবং মানুষের আর্থ সামাজিক উন্নতি যেন হয়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমি এটুকু বলতে চাই, 96 সালে যখন আমরা সরকার এসেছি, সাথে সাথে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যে আমাদের বিচার বিভাগ আরও শক্তিশালী হবে এবং বিচার বিভাগ আমাদের যে 72-এর সংবিধান, যে সংবিধানে জাতির পিতা বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে গেছেন, সেটাও যেন কার্যকর হয়। আমাদের সরকারি সংবিধানের 116 অনুচ্ছেদ আমরা কার্যকর করার পদক্ষেপ নেই এবং বিচার বিভাগের জন্য আলাদা বাজেট বরাদ্দ করা, আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতেই ন্যস্ত করা, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন উদ্যোগ, সেগুলি আমরা করেছি। তাছাড়া আমাদের আসলে উচ্চ আদালতে ড্রাফটের জন্য আলাদা কোনো কাঠামোই ছিল, কিছুই ছিল না। কাজে সেই ড্রাফট করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিই, আলাদা ড্রাফট উইং আমরা তৈরি করি এবং এই ড্রাফট উইংয়ে প্রথম যে আমরা কম্পিউটারটা, সেটা আমরা নিজেরা ক্রয় করে পাঠিয়ে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। একটা স্থায়ী আইন কমিশন গঠন করি এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করি, যেটা একান্তভাবে প্রয়োজন। সেই সাথে সাথে বিচারকদের বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থাও আমরা নিয়েছি। তাছাড়া আমাদের দেশে যারা দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষ, তারা বিচার পাওয়ার মতো তাদের আর্থিক সেরকম সক্ষমতা থাকে না, তাই তারা যেন ন্যায় বিচার পেতে পারে সেই পথটা সুনিশ্চিত করার জন্য আমরা আইনগত সহায়তা প্রদান আইন 2000 এটা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি এবং জেলা জজের নেতৃত্বে আইন সহায়তা কমিটি, স্বতন্ত্র মেট্রোপলিটন সেশন আদালত স্থাপন এবং গ্রামীণ আদালত প্রতিষ্ঠারও উদ্যোগ আমরা গ্রহণ করি। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত প্রতিষ্ঠা করি। সুপ্রিম কোর্টের যে অ্যানেক্স ভবন, সেটাও আমরা নির্মাণ করেছি, কারণ পুরনো ভবনটা আসলে সেটাকে সংস্কার করে সেটাকে যেন আমরা শক্তিশালী করে দিই, পাশাপাশি নতুন অ্যানেক্স ভবন তৈরি করে খুব অল্প সময়ের মধ্যে আমরা করে দিয়ে আরও অধিক বিচারক নিয়োগ দিয়ে বিচার সুবিধাটা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি।
সেই সাথে দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি তখন আরও সুযোগ হয় আমাদের জন্য। তখন আমরা সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম, জাজেস টাওয়ার সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছি। কারণ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা 2008 সালে নির্বাচনী ইশতেহারে দিয়েছিলাম। করোনা ভাইরাসে যখন মানুষ খুবই দুর্দশাগ্রস্ত এবং একটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে সেই সময় একসাথে মানুষ এক জায়গা হওয়া বা কোর্ট পরিচালনা করাই কঠিন হয়ে যাচ্ছিল। প্রত্যেকেরই জীবনের ঝুঁকি দেখা যাচ্ছিল এবং বহু মানুষকে আমরা হারিয়েছি। সেই সময় আমি চেয়েছিলাম এবং পরামর্শ দিয়েছিলাম যে একটা ডিজিটাল ব্যবস্থায় একটা ভার্চুয়াল কোর্ট চালু করা এবং সেই সাথে কেরানীগঞ্জে যে আমাদের কারাগারটা নির্মাণ হয় সেই কারাগারের সাথে একই সাথে একটা কোর্ট রুম এবং অন্যান্য সুযোগ সুবিধা আমরা চালু করেছিলাম যে ভার্চুয়াল কোর্ট নির্মাণ করলেও যেখানে থেকে মানে বিচারটা কার্যকর করা হবে বা যে সমস্ত আসামি তাদের বসানোর ব্যবস্থা বা তারা যাতে ভার্চুয়ালি ওখানে যুক্ত হতে পারে, তাদের বিচারক বা তাদের আইনজীবী যেন থাকতে পারে সেই সুযোগটাও আমি সৃষ্টি করে তারপর অনুরোধ করেছিলাম মাননীয় প্রধান বিচারপতিকে যে আপনি ভার্চুয়াল কোর্টের মাধ্যমে কোর্ট চালু করেন, তাহলে অন্তত কিছু বিচার চলবে, নইলে সব কিছু একেবারে স্থবির হয়ে যাচ্ছে এবং বহু মানুষ অযথা মানে গ্রেপ্তার হচ্ছে, বন্দী হচ্ছে, কিন্তু বিচার পাচ্ছে না। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন আমরা প্রণয়ন করে ভার্চুয়াল কোর্ট চালু করতে পেরেছি, তাতে অনেক বিচার কার্য খুব দ্রুত সম্পন্ন হয়েছে। করোনা ভাইরাস শুধু আমরা বাংলাদেশ না সারা বিশ্বেই সবকিছু স্থবির করেছে। তো আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের বর্তমানে আমাদের বিচার বিভাগের সকল বিচারকরা, আপনারা আপনাদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে আপনারা কোর্ট চালু রেখে মানুষকে ন্যায় বিচার দিচ্ছেন, সেজন্য আমি আপনাদেরকে জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এটা একটা মানবিক কাজ বলে আমি মনে করি। আমাদের দেশে আইন মানে কোনো রায় সবসময় ইংরেজিতেই দেওয়া হয়, যদিও এখন আমাদের দেশের সাক্ষরতার হার আমরা সরকার গঠন করার পর প্রায় ৭৫% আমরা উন্নীত করেছি, এটা ঠিক, তবুও রায় ইংরেজিতে সেটা সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। কাজে এটা একটা বহুদিনের দাবি ছিল যে রায়গুলি বাংলায় যেন দেওয়া হয়। তো যা হোক, এখন আমি খুবই আনন্দিত যে ভার্চুয়ালি এটা পদক্ষেপ নেওয়া হয়েছে, ওয়েবসাইটে রায়গুলি বাংলায় অনুবাদ হয় এবং সেটা প্রচার করা হয়। কাজে এটা এই পদ্ধতি হওয়ার ফলে মানুষ অন্তত যারা বিচার পায় তারা যেন সঠিকভাবে জানতে পারে যে রায়ে কি বলা হলো, সেই জিনিসটা জানার সাধারণ মানুষের জন্য একটা সুযোগও সৃষ্টি হয়েছে। কাজে এটা করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই সম্পূর্ণ ডিজিটালাইজ করার জন্য ইতিমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে এবং আমাদের যে তথ্য বিষয়ক উপদেষ্টা সেই বিষয়টা ভালোভাবে নিজে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যাতে যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তার ব্যবস্থা নিয়েছে এবং এটা আমাদের তথ্য উপদেষ্টা সচিবালয়ের জয় এটা পরীক্ষা নিরীক্ষা করার সময় অনেক টাকার সাশ্রয়ও করে দিয়েছে। আরও খুব বেশি টাকার একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, সেখান থেকে অনেক টাকা কাটছাট করে এই প্রজেক্টটা সে ঠিক মতো যাতে হয় বাস্তবায়ন তার ব্যবস্থা করে দিয়েছে, তাকেও ধন্যবাদ জানাই। আমাদের এই ভার্চুয়াল আদালত এখন সর্বমহলে প্রশংসিত। প্রথমে অনেকে একটু মানে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু এখন সবাই এটা সুফলটা পাচ্ছে, সেজন্য এবং সবাই সুরক্ষিত থেকেও এটা কাজ করতে পারছেন। আমরা সরকার আসার পরে আসলে যত কাজ করেছি এটা সবই আপনারা জানেন, আপনারা বলেছেন। তাছাড়া আমাদের মাননীয় বিচারপতিগণের যেমন শুধু বাসস্থানের সমস্যায় সমাধান করিনি,
যেমন আমরা সকলেরই বেতন ভাতা বৃদ্ধি করেছি, সেই সাথে তাদের একটা বাসা চালানোর জন্য যা যা প্রয়োজন, সেই বাবুর্চি থেকে নিয়ে শুরু করে আর্দালি থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থাও আমরা করে দিয়েছি অথবা আমাদের জেলা আদালতগুলিকে উন্নত মানের নির্মাণ করে দেওয়া হচ্ছে। জজ সাহেবদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কারণ এই বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেছে যে বোমা মেরে কোর্টে জজদেরও হত্যা করা হয়েছে, কিন্তু তারপরেই তাদের নিরাপত্তার ব্যবস্থাটাও আমরা দেখেছি, কাজে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। যে আমরা মনে করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে জনসাধারণ ন্যায় বিচার পাবে এবং বিচার কাজ আরও ভালোভাবে চলবে। আর আজকে বিশেষ করে যে ভবনটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা আরও বিচারক নিয়োগ দিতে পারবো, কারণ প্রথমবার অ্যানেক্স ভবনে আমরা 40টি কক্ষ করেছিলাম, সেখানে 35টি আদালত বসার সুযোগ সৃষ্টি হয়েছিল। আর এবার এখানে আরও 32টি বসার সুযোগ হবে এবং অনেক আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ভবন নির্মাণ করা হয়েছে। আর এর মধ্যে আমি অবশ্য একটু জানাতে চাই যে রেকর্ড রুম খুবই প্রয়োজন এবং রেকর্ডগুলি যাতে নষ্ট না হয় সেটারও ব্যবস্থা করা বা এগুলিকে ডিজিটালাইজ করে ফেলা, এবং হ্যাঁ হার্ড কপিও রাখতে হবে, ডিজিটালাইজও করতে হবে। ইতিমধ্যে রেকর্ড রুম করার জন্য আমি অর্থ সচিবকে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে যাতে রেকর্ড রুম তৈরি হয়, একটা প্রজেক্ট করে নিয়ে আসতে হবে। পাশাপাশি ক্লায়েন্ট শেড সেটাও নির্মাণের ব্যবস্থা আমরা নেব এবং সেখানে হাইকোর্ট বাজার প্রাঙ্গণে যে মসজিদটি আছে, যে মসজিদে বেশিরভাগই আমাদের আইনজীবীরা এবং আমাদের জজ সাহেবরা সেখানে নামাজ পড়তে যান, সেটাকেও একটা উন্নত মানের মসজিদ নির্মাণ করে দেওয়ারও আমরা পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে প্রাইম মিনিস্টার অফিসের সচিব সেটা নিজে গেছেন, দেখেছেন এবং যথাযথ পদক্ষেপ নিচ্ছেন যে উন্নত মানের একটা ভালো মসজিদ যাতে ওখানে নির্মাণ হয়, যাতে অধিক সংখ্যক মানুষ সেখানে নামাজ পড়তে পারে, মহিলাদের জন্য যেন বিশেষ ব্যবস্থা থাকে, সেগুলি মাথায় রেখেই আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কাজে আমরা এ ব্যাপারে যা যা দরকার আমরা করে দিচ্ছি। আর আইন বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠার কথা এসেছে, আপনারা জানেন আমরা বিভিন্নভাবে আমাদের বাংলাদেশে আসলে মাত্র কয়েকটা বিশ্ববিদ্যালয় ছিল, এখন তো আমরা বহুমুখী জ্ঞান সম্পন্ন বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি, সেই সাথে ট্রেনিং ইনস্টিটিউটও করেছি, একাডেমি তৈরি করে দিয়েছি। কাজে এখন আইন বিশ্ববিদ্যালয়টা নির্মাণ করা এ ব্যাপারে আমার মনে হয় যথাযথ ব্যবস্থা আমরা নেব। এই বিষয়ে আপনাদের কাছ থেকে আমাদের পরামর্শ নিতে হবে, কারণ সেটা কারিকুলাম কি হবে সবকিছু আপনাদেরই ঠিক করে দিতে হবে। বিজ্ঞ বিচারপতিগণ বা আইনজীবীগণ এ ব্যাপারে যথাযথ কাজ করবেন, আর তাছাড়া সেটা আমরা করব। আর আমাদের যারা বিশেষ করে আইনজীবী তাদের সুবিধাগুলিও অবশ্যই আমরা দেখব। বার কাউন্সিল ভবন আমরা নির্মাণ করে দিয়েছি, এটা ঠিক, কিন্তু আসলে আইনজীবীর সংখ্যা বেশি, তাছাড়া আমাদের বিভিন্ন জেলা পর্যায় পর্যন্ত আমরা যেমন আদালত ভবন করে দিচ্ছি, সেই সাথে সাথে আমি মনে করি যে আইনজীবীদেরও বা যাতে সুস্থভাবে বসে কাজ করতে পারেন। আর আমরা যারা মানে ক্লায়েন্ট থাকি, মানে আমাদের তো মামলা টামলা অনেক খেতে হয় রাজনীতি করলে, আমি নিজেই তো প্রায় 12-14টা মামলার আসামি ছিলাম, যাই হোক কোর্টে যেতে হয়েছে। কাজী সেখানে যেহেতু ন্যায় বিচারটা পাই, কাজী সবাই যদি ভালো ঠান্ডা মাথায় কাজ করেন তাহলে ন্যায় বিচারটা পাওয়া সহজ হয়। আমরা সেটা করব, এগুলি আস্তে আমরা করে যাচ্ছি। কারণ করোনার জন্য আপনারা জানেন যে একটা সমস্যা দেখা দিয়েছে, বিনা পয়সায় আমরা ভ্যাকসিন কিনে দিচ্ছি, বিনা পয়সায় আমরা টেস্ট, সবগুলি পৃথিবীর অনেক উন্নত দেশ করছে না, কিন্তু আমরা করছি। কাজে এখন তারপরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হচ্ছে, যেভাবে বিভিন্ন কাজ আমাদের করতে হচ্ছে। যে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সর্বমহলের মানুষ যেন ন্যায় বিচার পায়, আমাদের নারী শিশু বা অ্যাসিড ভিকটিম থেকে শুরু করে সবাই যারা নির্যাতিতা মেয়েরা, তাদের জন্য সকলের জন্যই যাতে ভালোভাবে ন্যায় বিচারটা পায় সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং 8টা বিভাগেও সঠিক আদালত গড়ে তুলে ন্যায় বিচারের ব্যবস্থা নেওয়া সেটা আমরা করে দিচ্ছি। যেভাবে যত রকমের দরকার এবং যে লোকবল প্রয়োজন
আমরা সেটা যথাযথভাবে করে দিতে বদ্ধপরিকর, আমরা এটা করে দেব। আমরা চাই যে বাংলাদেশ সঠিকভাবে এগিয়ে যাক, বাংলাদেশের জনগণ ন্যায় বিচার পাক এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল পরপর এই 3 বার 2009 সাল থেকে 2022 সাল, যে কারণে আমরা বাংলাদেশের অনেক উন্নতি করতে পেরেছি। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং সেই সাথে সাথে আমাদের অর্থনৈতিকভাবেও আমরা আরও শক্তিশালী হতে চাই এবং স্বাবলম্বী হতে চাই। আমাদের যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়, আমরা যেন নিজেরাই নিজেদের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। বর্তমানে আল্লাহর রহমতে এখন প্রায় 90% উন্নয়ন পরিকল্পনা আমরা নিজস্ব অর্থায়নে আমরা করতে পারি, সেই যোগ্যতা আমরা অর্জন করেছি। তার সবথেকে বড় দৃষ্টান্ত হচ্ছে নিজেদের অর্থায়নে আমরা পদ্মা সেতুর মতো একটা বড় প্রজেক্ট বাস্তবায়ন করেছি। এটা করার মধ্য দিয়েই আমি মনে করি বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে অনেক উজ্জ্বল হয়েছে। কাজে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে সকলের সহযোগিতায় বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, যে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য অত্যাধুনিক সুবিধাসহ 12 তলা ভবন নির্মাণের প্রকল্পটি, যেটা 2018 সালে শুরু হয়েছিল, সেটা সম্পন্ন হয়েছে। আজকে আমি বিশেষ করে যখন আমরা মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন সম্পন্ন করলাম, ঠিক সেই মার্চ মাস, যে মাস আমাদের স্বাধীনতার মাস, সেই মাসেই এই ভবনটি উদ্বোধন করতে পারছি, সেজন্য সত্যি আমি খুব আনন্দিত। আমি বিজয় 71 এই ভবনে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, বিশেষ করে প্রধান বিচারপতি, বিচারপতিগণ সবাইকে এবং আইনজীবীগণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নবনির্মিত 12 তলা ভবন বিজয় 71 শুভ উদ্বোধন ঘোষণার জন্য এবং তার জ্ঞান গর্ভ ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান অনুপ্রেরণামূলক ভাষণের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদেরকে আবারও ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।